এবং প্রথম দিন আজকে আমরা কথা বলবো হরমোন ফ্রেন্ডলি লাইফস্টাইলের বেসিক্স নিয়ে, পিসিওএস নিয়ে এবং ইনফার্টিলিটির যে বেসিক্স গুলো যে কেন ইনফার্টিলিটি সমস্যাগুলো হচ্ছে, কি কারণ, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটার সাথে আমরা ডায়েটেরও বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমার ইন্ট্রোডাকশন, আমাকে তো আপনারা সবাই চিনেন ইনশাআল্লাহ। তো তারপর একটু বলে নিই যে আমি ডক্টর তাসমিনা হক তমা। I have completed my MBBS from Holy Family Medicine Medical College, and then I've done my FCS Part 1 in hematology. I have done my higher studies in nutrition as well, and I'm the founder of Shifa Wellness. আমার আরেকটা বড় পরিচয় হচ্ছে যে আই এম আ ওমেন উইথ পিসিওএস। হ্যাঁ, যে আমারও পিসিওএস আছে এবং আমি আলহামদুলিল্লাহ আমার পিসিওএস শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এখন ম্যানেজ করছি। কোনো মেডিকেশন এট দিস মোমেন্ট প্রয়োজন হচ্ছে না। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম পিসিওএস সিন্স মাই টিনেজ ইয়ার্স, and it was very severe, but alhamdulillah through lifestyle modification I was able to control my symptoms, manage my symptoms. Also I'm a mother, alhamdulillah I conceived naturally, and my baby is now 2.5 years old. সবাই দোয়া করবেন আমাদের জন্য। সো এই যে আমার জার্নিটা, আমার পিসিওএস নিয়ে জার্নিটা, এটা পরে আসলে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই বা আমি ডিটারমাইন্ড হই যে যাদের পিসিওএস আছে বা যারা হরমোনাল ইমব্যালেন্স নিয়ে সাফার করছে তাদেরকে আমি হেল্প করব ইনশাআল্লাহ। বিকজ মোস্ট অফ দ্য হরমোনাল ডিজিজেস অ্যাকচুয়ালি স্টেম ফ্রম লাইফস্টাইল ইস্যুস। হ্যাঁ, যে ম্যাক্সিমাম হরমোনাল সমস্যাগুলো কিন্তু লাইফস্টাইল প্রবলেমের কারণে হয়, অথবা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন, এই জিনিসগুলোর কারণে এগুলো বেড়ে যায়। হ্যাঁ, অনেক কারণ আছে, অনেকের জেনেটিক কারণ থাকে, অনেক অটোইমিউন কন্ডিশন থাকে, বাট লাইফস্টাইলের কারণে এই জিনিসগুলো খারাপ হয়ে যায়। আমরা যদি লাইফস্টাইল ঠিক রাখতে পারি, পিসিওএস, ইনফার্টিলিটি এন্ড অন্য যে হরমোনাল ইমব্যালেন্সগুলো আছে সেগুলো আমরা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারি। তো সেখান থেকে আমাদের শিফা ওয়েলনেসের শুরু। শিফা ওয়েলনেস স্টার্ট করেছি আমরা 2022-এ। এখন 3 বছর শেষ হয়ে আমাদের 4th ইয়ার চলছে। টিল নাও উই ডু নট হ্যাভ আ সিঙ্গেল ব্যাড রিভিউ। এটা আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত যে যদি আমরা ঠিকঠাক মতো সময়টা কাজে লাগাতে পারি, আমরা যদি আমাদের ফুল এনার্জি এখানে দিতে পারি, these 2 weeks will be wonderful and it will be a foundation for your lifelong health success ইনশাআল্লাহ। তো শিফা ওয়েলনেস সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের সিগনেচার মিনস আ লট, and I am committed to serve you. সব এনার্জি থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে কমিটমেন্ট চাই যে ফর দ্য নেক্সট 15 days আপনারা আমাদের সাথে কমিটেড থাকবেন। হ্যাঁ, যে আজকে মাশাআল্লাহ মাত্র আপনি মাথায় নিলেন বা জেনে রাখলেন ব্যাপারটা তা না, আপনি ইমপ্লিমেন্ট করা স্টার্ট করবেন। হ্যাঁ, বিকজ নলেজ উইদাউট ইমপ্লিমেন্টেশন ইজ নাথিং। আপনি জানেন অনেক কিছু, কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করলেন না, দ্যাট উইল বি নো রেজাল্ট। তাই না? সো কিছু কিছু হলেও আপনাকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে। আজকে থেকে শুরু করতে হবে। আজকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো, আজকে থেকে সেগুলো আপনি যতটুকু পারেন স্টার্ট করবেন। হ্যাঁ, সো আমাকে জানান যে আপনারা সবাই কমিটেড তো এই প্রোগ্রামের প্রতি কমিটেড থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমি চাই যে আজকে যারা আমাদের লাইভ পার্টিসিপেন্টস আছেন, লাইভ পার্টিসিপেন্ট সবার কাছ থেকে আমি হেলদি ডায়েট, ক্লিনিং এবং বেসিস অফ হরমোন ফ্রেন্ডলি লাইফস্টাইল নিয়ে, হ্যাঁ, এর মধ্যে আমাদের পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন, ইনফার্টিলিটি, ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডারস, এই সবগুলো জিনিস কভার হয়ে যাবে। ঠিক আছে? সো প্রথমত আমি পিসিওএস নিয়ে কথা বলবো কিছুটা। আমরা বলবো হেলদি ডায়েট, ক্লিনিং এবং বেসিস অফ হরমোন ফ্রেন্ডলি লাইফস্টাইল নিয়ে। হ্যাঁ, এর মধ্যে আমাদের পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন, ইনফার্টিলিটি, ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডারস, এই সবগুলো জিনিস কভার হয়ে যাবে। ঠিক আছে? কিছুটা, কারণ আমি জানি যে এখানে পিসিওএস সাফারাররাই বেশি, তাই না? আমাদের এখানে পিসিওএস নিয়ে যারা আছেন ম্যাক্সিমাম পিসিওএস নিয়ে সাফার করছেন। সো আমি পিসিওএস এর কিছু থিওরিটিক্যাল জিনিস একটু যাবো। সেটা হচ্ছে যে পিসিওএস কিন্তু একটা হরমোনাল ডিসঅর্ডার। হ্যাঁ, এটা কিন্তু ওভারির সমস্যা না। অনেকে মনে করে কি যে পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেটা ওভারি সিস্ট, ওভারির সমস্যা। ওভারির সমস্যা এটা, তবে এটা অরিজিন কিন্তু হরমোনাল, অর্থাৎ এটা একটা হরমোনাল সমস্যা। হরমোনাল প্রবলেমের কারণে ওভারিতেও কিছু প্রবলেমস হয়, এগুলো রিলিজ হতে পারে না, এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, সো পিসিওএস এ কি হয়, ওই যে এগুলো আছে আমাদের ওভারির ভিতরে ছোট ছোট ইম্যাচিউর এগুলো থাকে, ওই ইম্যাচিউর এগুলো ম্যাচিউর হয়। হ্যাঁ, সো পিসিওএস এর ম্যাচুরেশনটা হতে পারে না, মানে একটা সার্টেন লেভেল অফ ম্যাচুরেশনে আসার পরে ওভুলেশন হয়। সো ওই লেভেল অফ ম্যাচুরেশনেই রিচ করতে পারে না এগুলো, তো তখন ওভুলেশন হয় না। ওভুলেশন হয় না তখন হচ্ছে ইরেগুলার পিরিয়ড হয়, দেখা যায় অনেকের লম্বা সময় পিরিয়ড হতেই থাকে, বন্ধ হয় না, 1 মাসে 2বার পিরিয়ড হচ্ছে, অনেকের আবার অ্যাবসেন্ট পিরিয়ড হয়ে যায়, যে পিরিয়ডই হচ্ছে না, এরকম অনেক রকম ইমব্যালেন্স দেখা দেয়। এটার সাথে বডিতে হচ্ছে অ্যান্ড্রোজেন বেড়ে যায়, অ্যান্ড্রোজেন লেভেলস বেড়ে যায়। অ্যান্ড্রোজেন লেভেল যখন বেড়ে যায় তখন ফেশিয়াল হেয়ার, সিস্টিক অ্যাকনে, হেয়ার ফল, এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, তো অনেকের ক্ষেত্রে হচ্ছে ওয়েট গেইনটা থাকে। ওয়েট গেইনটা ইউজুয়ালি ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ওয়েট গেইন হয়ে যায়, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, অর্থাৎ বডির জায়গায় জায়গায় স্পটে ব্ল্যাকিশ স্পট দেখা যায়। হ্যাঁ, এই সমস্যাগুলো হয়। ওকে, সো এই যে দেখুন এখানে আমি একটা পিকচার দেখাচ্ছি যে একটা নরমাল ওভারি যেরকম থাকবে, পলিসিস্টিক ওভারিতে দেখুন ছোট ছোট বড় বিভিন্ন সাইজের এগ দেখা যাচ্ছে ভেতরে। হ্যাঁ, অর্থাৎ এগুলো ছোট থেকে যখন বড় হয়, এক এক জায়গায় ম্যাচুরেশনের যে প্রসেসটা সেটাতে এক এক জায়গায় যে থেমে যায়, যে কারণে পলিসিস্টিক ওভারিতে দেখা যায় অনেক ছোট এগ। এই এগগুলোকে আসলে সিস্ট বলা হয়। হ্যাঁ, তো যে সিস্ট নামে যে জিনিসগুলো দেখা যায় সেটা আসলে ছোট ইম্যাচুর এগস। হ্যাঁ, সো এগুলো জমে থাকে, এগুলো অনেকগুলো জমে থাকে, এটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারি। সো দেখা যায় ওভারিটা একটু বড় হয়ে যায় যখন অনেক বেশি এগস জমে থাকে। ওকে, সো পিসিওএস এর কারণটা কি? হোয়াট কজেস পিসিওএস? ওকে, আচ্ছা জাকি, আচ্ছা জিম আপু, হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম যে জিম হাউসেস পিসিওএস। তো পিসিওএস এর কারণটা হচ্ছে দেখুন আমি এখানে লিখে দিয়েছি যে জিনস, আনহেলদি লাইফস্টাইল, ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড ইনফ্লামেশন। হ্যাঁ, এই জিনিসগুলো সবকিছু মিলেমিশে পিসিওএস করে। মানে পিসিওএস এর কোনো সিঙ্গেল কোনো কারণ নেই যে এই একটা কারণে পিসিওএস হচ্ছে, এটা বলা যাবে না। হ্যাঁ, যে এক্সাক্ট এই কারণেই হচ্ছে সেটা বলা যাবে না। পিসিওএস হচ্ছে একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, মাল্টিফ্যাক্টরিয়াল অর্থাৎ মাল্টিপল ফ্যাক্টরস আছে এখানে। হ্যাঁ, যেমন জেনেটিক একটা রোল প্লে করে, আর আনহেলদি লাইফস্টাইল, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন, এই জিনিসগুলো রোল প্লে করে। হ্যাঁ, তো এখন আমি চলে আসবো ইনসুলিন রেজিস্ট্যান্স। বিকজ আনফর্চুনেটলি বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা মানুষ ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে সাফার করছে আনফর্চুনেটলি। হ্যাঁ, মানে যাদের বাবা মায়েরা বাংলাদেশি অরিজিন, তারা মানে বাবা মা অথবা দাদা দাদি, নানা নানি, তারা এই সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই এলাকার যারা, তাদের সবার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, মানে আছে। যদি অন্য কোনো সাবকন্টিনেন্ট থেকে এসে থাকেন, যে দাদা দাদি, বাবা মা বা নানা নানি অথবা বাবা অথবা মা অন্য কোনো জায়গা থেকে এসেছেন, তাদের ক্ষেত্রে হয়তো নাও থাকতে পারে। বাট যাদের এরকম প্রিভিয়াস জেনারেশন বাংলাদেশি অরিজিন বা এই সাবকন্টিনেন্টের অরিজিন, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। কেন আছে সেটা আমি একটু বলে নিই। আছে কারণ হলো অনেক বছর আগে, লাইক 200 বছর আগে, হ্যাঁ 200-300 বছর আগে, বাংলাদেশে যখন ব্রিটিশ রুল ছিল,
হুম? তখন তো আমরা সবাই জানি যে ব্রিটিশ আমাদেরকে কিভাবে শোষণ করে গেছে, তাই না? মানে বাংলাদেশ ইজ আ ভেরি রিচ কান্ট্রি, বাংলাদেশ ওয়াজ আ ভেরি রিচ কান্ট্রি ব্যাক দেন। বাংলাদেশে অনেক কিছু ছিল, স্পেশালি আমরা যেহেতু এগ্রিকালচার বেসড কান্ট্রি, সো আমাদের কিন্তু খাবারের অভাবটা বাংলাদেশের হওয়ার কথা না, বা ছিল না আগে। বাট ব্রিটিশ রুলে তখন অনেক কিছু হয়েছে, তো যে কারণে অনেক কিন্তু দুর্ভিক্ষ হয়েছে, তাই না? বাংলাদেশে কিন্তু অনেক দুর্ভিক্ষ হয়েছে, আমরা সবাই জানি, আমরা ছোটবেলায় হিস্ট্রিতে পড়েছি, তাই না? সো এই যে দুর্ভিক্ষগুলোর সময় কি হয়েছে, মানুষ খাবার পেত না, তাই না? মানুষ যখন খাবার না পায় বা ফাস্টিং এ থাকে বা স্টারভেশনে থাকে, তখন আমাদের বডিতে ফ্যাট স্টোরেজের যে হরমোনগুলো সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। হ্যাঁ, তো বডি তখন কি করে, এই যে একটা ল্যাক অফ ফুড একটা সিচুয়েশন, স্টারভেশনের একটা সিচুয়েশন, ওই সময় আমাদের বডি এমন ভাবে বডির নিজের ভিতরে হরমোনগুলোকে চেঞ্জ করে বা মেটাবলিজমকে চেঞ্জ করে, বডি ফিজিওলজিটাকে চেঞ্জ করে, যেন অল্প খাবারে অনেকদিন বাঁচা যায়। ফ্যাটটাকে স্টোর করে, ওজন কমতে দেয় না, ফ্যাট স্টোর করে। এটা বডির একটা সার্ভাইভাল মেকানিজম, এবং আস্তে আস্তে কি করে সেটা থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। হ্যাঁ, তো এই যে আমাদের অ্যানসেস্টররা একটা লম্বা সময় দুর্ভিক্ষের মধ্যে দিয়ে গেছেন অথবা ল্যাক অফ ফুডের মধ্যে দিয়ে গেছেন, ওই কারণগুলোতে আমাদের বডিতে ফ্যাট স্টোরেজের হরমোন বেশি হয়ে গেছে, বা আমাদের ফ্যাট স্টোরেজটা বেশি। হ্যাঁ, যে কারণে দেখবেন যে বাংলাদেশের পুরুষদের মাঝখানে বা মেয়েদের মধ্যে তলপেটে চর্বি অনেক বেশি। অন্যান্য জায়গায় দেখবেন যে জাপান বলেন বা এশিয়া বা ককেশিয়ান যারা আছে, ইউরোপ আমেরিকা, দেখবেন যে ওদের এত বেশি মিড সেকশন ফ্যাট, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এই জায়গাগুলোতে মিড সেকশন ফ্যাট বা তলপেটে চর্বি এই জিনিসগুলো অনেক বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে এটা যে আমাদের ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, আমাদের এই আমাদের অ্যানসেস্টররা অনেক বেশি দুর্ভিক্ষের মধ্যে দিয়ে গেছেন, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে। এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, মিড সেকশন থাকে, মিড সেকশন ফ্যাটটা স্টোর হয় বেশি, বডিতে ফ্যাট স্টোরেজটা বেশি। ওকে, সো আনফরচুনেটলি সেই জিনিসগুলো আমরা এখনো আমাদের মধ্যে পাস ডাউন হয়েছে, যদি এখন আমরা সেই দুর্ভিক্ষের মধ্যে নেই, উই হ্যাভ অ্যাবান্ডেন্স অফ ফুড নাও, বাট স্টিল ওই জিনগুলো আমাদের বডিতে রয়ে গেছে। হ্যাঁ, জেনেটিক চেঞ্জেস হয়ে গেছে, ওই সময়টাতে জেনেটিক চেঞ্জেস হয়েছে মানুষের শরীরে, যে কারণে আমাদের সবার শরীরে এখন ইনসুলিন রেজিস্ট্যান্সের জিন চলে এসেছে, যেটা হয়তো 500 বছর আগে ছিল না এই এলাকায়, এই জায়গাটা, বাট সেটা এখন চলে এসেছে। সো ইনসুলিন রেজিস্ট্যান্সের জিন আমাদের বাংলাদেশি সবার মধ্যে আছে। হ্যাঁ, তো কিভাবে আমি এত শিওর হয়ে বলছি যে সবার মধ্যে আছে, বিকজ আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে বাবা মা দাদা দাদি নানা নানি চাচা ফুপু যারা আমাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভস আছেন, তাদের সবার মধ্যে আপনি দেখবেন যে কারো না কারো ডায়াবেটিস আছে, হাইপারটেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার আছে, অথবা কোলেস্টেরলের সমস্যা আছে, অথবা হার্টের প্রবলেম আছে, হ্যাঁ ইসকেমিক হার্ট ডিজিজ স্পেসিফিক্যালি, অথবা দেখবেন যে ফ্যাটি লিভার আছে, হ্যাঁ, অথবা পিসিওএস আছে। আচ্ছা বলুন তো আপনারা সবাই আমার সাথে আমাকে জানান তো যে ফ্যামিলিতে আছে না, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে অ্যাটলিস্ট একজন হলো তো আছে, তাই না? তো যে রোগগুলোর নাম বললাম এই সবগুলো রোগ আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়। হ্যাঁ, তো এখন এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম অথবা মেটাবলিক সিনড্রোম। পিসিওএস ইজ আ পার্ট অফ দ্যাট সিনড্রোম। পিসিওএস কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম অথবা মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট। হ্যাঁ, তো আনফরচুনেটলি পিসিওএসটা খুব আর্লি দেখা যায়, মানে খুব অল্প বয়সে এটা বোঝা যায়। আর বাকি যে জিনিসগুলো আছে ডায়াবেটিস হাইপারটেনশন সেগুলো হয়তো একটা সার্টেন এজের পরে ডেভেলপ করে। যেমন আগে আমাদের মা বাবাদের যে জেনারেশনটা, তাদের মধ্যে দেখবেন যে সবার হয়তো ডায়াবেটিস হাইপারটেনশন ডেভেলপ করেছে আফটার 40 আফটার 45, কিন্তু এখন আমাদের জেনারেশনে এসে দেখা যাচ্ছে 30-35 এ ডায়াবেটিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিস ইজ সো অ্যালার্মিং, দিস ইজ সো অ্যালার্মিং। হ্যাঁ, আমাদের পরে আমাদের যে নেক্সট জেনারেশন আসবে দেখা যাবে তাদের মধ্যে 15-20 বছরই তাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, ইফ দে ডু নট কন্ট্রোল দেয়ার লাইফস। এই কারণে এখন আমাদের জন্য এটা একদম ম্যান্ডেটরি যে আমরা আমাদের এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স বা পিসিওএস এই জিনিসগুলোকে আমরা ঠিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা অনেক কথা বলে ফেললাম। তো এটা আমার বোঝানোর একটা উদ্দেশ্য ছিল যে সবার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে পিসিওএস হচ্ছে। সো এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদেরকে ঠিক করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 70% মানুষের বা মেয়েদের পিসিওএস যাদের আছে আর কি, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। ইন কেস অফ বাংলাদেশ দিস ইজ 100%, ইন কেস অফ বাংলাদেশ দিস ইজ 100%। আর ওবেসিটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা মেজর কজ। এছাড়া জেনেটিক কেন সেটা আমি বললাম যে আমাদের জিনসগুলো চেঞ্জ হয়েছে, বিকজ আমাদের অ্যানসেস্টররা একটা দুর্ভিক্ষ বা ফ্যামাইন ল্যাক অফ ফুড শর্টেজ অফ ফুডের মধ্যে দিয়ে গেছেন, দ্যাটস ওয়াই আমাদের জিনসগুলো চেঞ্জ হয়ে গেছে। এন্ড এখন কি হচ্ছে, আমরা যখন আনহেলদি লাইফস্টাইলে আছি বা আমাদের বডিতে বেশি ইনফ্লেমেশন হচ্ছে, তখন আমাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমার যদি জেনেটিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে থাকে বা জেনেটিক্যালি যদি আমার পিসিওএস থেকে থাকে, দেন হোয়াট ইজ দ্য সলিউশন? তাহলে আমার লাইফস্টাইল করে লাভ কি? জেনেটিক। দ্য গুড নিউজ ইজ যে জেনেটিক্যালি হলেও উই হ্যাভ দ্য পাওয়ার ওভার দ্য জিনস। এই জিনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে? ধরুন একটা গান অথবা একটা পিস্তল আছে আপনার সামনে, হ্যাঁ, লোডেড একটা পিস্তল, যে পিস্তলের মধ্যে গুলিও ভরা আছে, ঠিক আছে? সো পিস্তলটা যদি আপনি টেবিলের উপর রেখে দেন, ইজ ইট হার্মফুল? ইজ ইট ডেঞ্জারাস? ইয়েস, ইট ইজ ডেঞ্জারাস, বাট ইট ইজ নট হার্মফুল, তাই না? মানে এটার মধ্যে সেই হার্ম করার পটেনশিয়ালটা আছে, বাট ইট ইজ স্টিল নট হার্মফুল। যখন আপনি ট্রিগার টানবেন, হ্যাঁ, তখন সেটা হার্মফুল। যখন আপনি ট্রিগারটা টানবেন, যখন গুলি করবেন, তখন সেটা হার্মফুল, তাই না? সো ব্যাপারটা সেটাই যে জিনস আমাদের শরীরে আছে, এটা আমরা ইনহেরিট করেছি। উই ক্যানট ডু মাচ অ্যাবাউট দিস, বেশি কিছু আমাদের করার নেই। কিন্তু আমরা কি করতে পারি? ট্রিগারটা আমরা পুল না করতে পারি। ট্রিগারটা আমি পুল করবো না। হোয়াট ইজ দ্য ট্রিগার? দ্য ব্যাড লাইফস্টাইল। ঠিক আছে, এই যে আমাদের ব্যাড লাইফস্টাইল, এটা হচ্ছে ট্রিগার। সো যখন আমাদের লাইফস্টাইলটা খারাপ হবে, তখনই এই জিনিসগুলো টার্ন অন হয়ে যাবে এন্ড শরীরে অনেক হরমোনাল ইমব্যালেন্স করবে, অনেক সমস্যা করবে। নট অনলি পিসিওএস ছাড়াও কোলেস্টেরলের প্রবলেম করবে, ডায়াবেটিসের প্রবলেম করবে, হাইপারটেনশন হবে। এন্ড এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, এগুলো এই তিনটা থেকে পরবর্তীতে কিডনি ডিজিজ হবে, স্ট্রোক হবে, হার্টের সমস্যা হবে। বাংলাদেশে যত মানুষ মারা যায়, হ্যাঁ, ম্যাক্সিমামই হচ্ছে কিডনি ডিজিজ, স্ট্রোক, হার্ট এই প্রবলেমগুলোতে মারা যায়, মানে ম্যাক্সিমাম। ঠিক আছে, মানে যারা কি ন্যাচারাল ডেথ যারা পাসাবে করেন আর কি। হ্যাঁ, সো আমরা যে শুধুমাত্র পিসিওএস কে ফাইট করতে চাই বা পিসিওএস কে আমরা ওভারকাম করতে চাই, ব্যাপারটা তা না। আমরা এই সবগুলো ডিজিজ থেকে নিজেদেরকে সেভ রাখতে চাই, তাই না? সো ইন দ্যাট কেস আমাদের লাইফস্টাইল যদি আমরা ঠিক রাখি, এই যে জিনসগুলো আছে, যে ব্যাড জিনসগুলো আমরা ইনহেরিট করেছি, ইনসুলিন রেজিস্ট্যান্সের জিনস, সেগুলো ইনশাআল্লাহ টার্ন অফ থাকবে। ওকে, সো উই হ্যাভ দ্য কন্ট্রোল, আমাদের কাছে কিন্তু কন্ট্রোল আছে। ওকে, সো এখানে আমি আবার একটু আগের স্লাইডে চলে যাই, যেখানে দেখুন জিনস নিয়ে কথা বলেছি, আনহেলদি লাইফস্টাইল নিয়ে কথা বলেছি, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি। নাও কামস দ্য ইনফ্লামেশন। হোয়াট ইজ ইনফ্লামেশন? কারো কি আইডিয়া আছে হোয়াট ইজ ক্রনিক ইনফ্লামেশন? জি, ইনফ্লামেশনটা কি? এনিওয়ান? কারো কি আইডিয়া আছে? বিকজ দিস ইজ আ ভেরি নিউ টপিক, আই থিংক আমাদের এখানে যদি ডক্টর থেকে থাকেন, দে ডেফিনেটলি নো অ্যাবাউট ইট, বাট নন মেডিকেল যারা আছেন তাদের হয়তো এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে। আই ওয়ান্ট টু নো যে আপনাদের কারো আইডিয়া আছে কিনা। ওকে,
সো হ্যাঁ, পুরোনাস আপু বলছেন সেল ড্যামেজ হয় ইনফ্লেমেশন, ইয়েস ইউ আর রাইট। মানি আপু বলছেন সিআরপি ইজ অলসো হাই, দ্যাট ইজ আ সাইন অফ ইনফ্লেমেশন, ইয়েস। তানজিলা আপু বলছেন রেডনেস, সোয়েলিং, হিট এন্ড পেইন। আচ্ছা তানজিলা আপু, আর ইউ ফ্রম মেডিকেল ব্যাকগ্রাউন্ড? আচ্ছা ক্যান্সার, আচ্ছা পুরোনাস আপু বলছেন যে ক্যান্সার, ফ্যামিলির কথা বলছিলেন সম্ভবত, ইমিউন সিস্টেম। হ্যাঁ আচ্ছা, তো আমি এটাকে ইজিলি একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ সবার অ্যান্সারগুলো রাইট, সবাই খুব সুন্দর অ্যান্সার করেছেন। তো ইনফ্লেমেশনটা আসলে কি? ইনফ্লেমেশন হচ্ছে কি, ধরুন আপনার বডিতে একটা কিছু, কোনো একটা টক্সিন ঢুকলো, হ্যাঁ, অথবা হ্যাঁ কোনো একটা টক্সিন ঢুকলো বা কোনো একটা ধরুন যে ব্যাকটেরিয়া ঢুকলো আপনার শরীরে। হ্যাঁ, তো সেই ব্যাকটেরিয়াটাকে কিল করার জন্য, ব্যাকটেরিয়া আমাদের বডিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের শরীরে এত সুন্দর মেকানিজম দিয়েছেন যে আমাদের শরীরই চেষ্টা করে, আমাদের শরীর ওই ব্যাকটেরিয়াটাকে ফাইট করে, ব্যাকটেরিয়া ভাইরাস বা যেটাই। তো এই যে দেখেন আমাদের জ্বর কাশি হয়, কত কিছু হয় আমাদের, স্পেশালি জ্বর। হ্যাঁ, এই জ্বর মানে হচ্ছে এখানে কোনো একটা ইনফেকশন বা ইনফ্লেমেশন হচ্ছে। হ্যাঁ, সো ইনফেকশন হচ্ছে এই যে কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরে ঢুকলো, সেটাকে ফাইট করার জন্য আমার বডির যে হোয়াইট সেলস গুলো আছে, শ্বেত রক্তকণিকা, আমরা সবাই ছোটবেলায় পড়েছি বায়োলজিতে যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে ইনফেক্টেড যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেগুলোকে কিল করে। তো সেগুলোকে কিল করতে আসে, কিল করার সময় সে কি করে, বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়। বডি টেম্পারেচার যখন বাড়িয়ে দেয়, দেখা যায় হাই টেম্পারেচারে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস সার্ভাইভ করতে পারে না। সো এটা বডির একটা ন্যাচারাল মেকানিজম, অনেক রকম রিঅ্যাকশন হয় যাতে টেম্পারেচার বেড়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। ঠিক আছে, এইগুলো বডির রিঅ্যাকশন, যার মাধ্যমে আমাদের বডি কোনো একটা অফেন্ডিং এজেন্টকে সে সরায়। তো যখন আমাদের এটা অ্যাকিউটলি হয়, অর্থাৎ কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকলো, বডি খুব দ্রুত হয়ে যাচ্ছে, খুব দ্রুত হচ্ছে আমাদের বডি সে রিকভার করতে যাচ্ছে, তখন একটা জ্বর হলো, আমাদের কাশি হলো, হাঁচি হচ্ছে, এটা সেটা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লেমেশন, অর্থাৎ সাডেন একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে ক্রনিক ইনফ্লেমেশন। হ্যাঁ, তো ক্রনিক ইনফ্লেমেশনটা আজকে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ক্রনিক ইনফ্লেমেশনের এক্সাম্পল দিতে গেলে আমি আরেকটা জিনিস এক্সপ্লেইন করবো, সেটা হচ্ছে যে ধরুন আপনার এলাকায়, আপনার বাসার সামনে যে রাস্তাটা আছে, ওই রাস্তায় কিছু সন্ত্রাসী চলে আসবে, কিছু ক্রিমিনালস চলে আসবে। হ্যাঁ, তো ক্রিমিনালস এসে ওখানে মারামারি করছে, যাকে পাচ্ছে তাকে মারছে, গোলাগুলি করছে, সেটা করছে। তো আপনি কি করলেন, আপনি পুলিশকে ফোন করলেন, পুলিশকে ফোন করে বলেন যে এই অবস্থা এলাকার মধ্যে। তো পুলিশ সাথে সাথে চলে আসছে। হ্যাঁ, পুলিশ এসে কি করলো, পুলিশ সন্ত্রাসীদের সাথে ফাইট করলো, এদেরকে ধরে নিয়ে গেল। তো দেখা গেল আরো সন্ত্রাসী চলে আসে। হ্যাঁ, মানে সন্ত্রাসী আসছে, পুলিশ ফাইট করতে ওরা শেষ করতে পারছে না, কন্টিনিউসলি ফাইট চলছে। তো একটা সময় কি হলো, সরকার থেকে বলে দিল যে আপনার বাসার সামনে ওই এলাকায় কারফিউ চলবে, যে এখানে সবসময় পুলিশ থাকবে, আর্মি থাকবে, আর আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা বাসা থেকে বের হতে পারবেন না, বিকজ অফ দ্য সেফটি, বিকজ অফ ইউর সেফটি। হ্যাঁ, অথবা ধরেন পুলিশ গোলাগুলি করছে, পুলিশের গুলি কিছু আপনার বাসার জানালা লেগে গেল। হ্যাঁ, বা আপনার বাসায় ক্ষতি হয়ে যাচ্ছে পুলিশের গোলাগুলিতে। ব্যাপারটা কি হচ্ছে, পুলিশ আসলে এসেছে ভালোর জন্য, তাই না? আপনি পুলিশকে কল করে ডেকে নিয়ে আসছেন যে আমার বাসার সামনে সন্ত্রাসী অ্যাটাক করছে। বাট কি হলো, যে আফটার ম্যাথটা কি হলো, যে আপনিও সাফার হচ্ছেন ইনডিরেক্ট, যে পুলিশ গোলাগুলি করতে করতে আপনার বাসায় কয়েকটা গুলি করে ফেলছে। হ্যাঁ, এখন আপনার বাসায় জানলা ওয়াল ভেঙে গেল সাপোজ, অথবা কাজটা দিয়ে দিল, আপনি বাসা থেকে বের হতে পারছেন না, আপনি অফিসে যেতে পারছেন না, আপনার চাকরি বাকরি চলে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, পড়াশোনা করতে হচ্ছে, অনেকে হয়তো হসপিটালে যেতে পারছে না, যাওয়ার জন্য অনেক সাফার করতে হচ্ছে, তাই না? তো ওভারঅল ওই এলাকার মানুষের লাইফের একটা ক্ষতি হয়ে গেল। এখন ধরেন 5 মাস 6 মাস 1 বছর ধরে এই জিনিস চলছে, তখন কি হবে, তখন কি অবস্থা হবে? হ্যাঁ, কেউ বাজারে যেতে পারছে না, কোথাও যেতে পারছে না, কার্ফিউ চলছে 1 বছর ধরে সাপোজ। হ্যাঁ, তো তখন কি হবে, আপনারা ভালোর জন্য পুলিশ ডেকেছেন, ভালোর জন্য কার্ফিউ চলছে, কিন্তু সেই কার্ফিউর কারণে বা সেই যে পুলিশ ফাইটিং করছে, এটার জন্য আপনাদেরই বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? মানে সন্ত্রাসী যা ক্ষতি করতো, মোটামুটি এই যে চুপচাপ বসে আছেন তাতেও সেরকমই ক্ষতি হচ্ছে, হয়তো কিছু কম হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রনিক ইনফ্লেমেশন। যে আপনার বডিতে যদি কন্টিনিউয়াসলি টক্সিন ঢুকতে থাকে, হ্যাঁ, ও যে একটা পর একটা সন্ত্রাসী আসছে, পুলিশ একটা পর একটা ফাইট করে যাচ্ছে, যে কারণে ওই এলাকার অবস্থা খারাপ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে সেটা, ক্রনিক ইনফ্লেমেশন হচ্ছে যখন আপনার বডিতে কন্টিনিউয়াসলি কোনো টক্সিন ঢুকতে থাকবে, আপনার বডির যে ইমিউন সিস্টেম, আপনার বডির যে হোয়াইট ব্লাড সেলস এন্ড অল, এরা ওই যে অফেন্ডিং এজেন্টটা আছে সেটার সাথে কন্টিনিউয়াসলি ফাইট করতে থাকবে। তখন কি হবে, যে জায়গাগুলোতে ফাইট করছে তার আশেপাশে যে সেলগুলো আছে, সেই সেলগুলোতে ড্যামেজ হবে, আমাদের শরীরের যে সেলগুলো আছে সেগুলোতে ড্যামেজ হবে। হ্যাঁ, কারণ ইনফ্লেমেশনের সময় অনেক কেমিক্যালস রিলিজ হয়, অনেক কিছু হয়, এগুলোতে দেখা যায় নর্মাল সেলগুলোতে ড্যামেজ হয়। তো এই জিনিসটা যখন লম্বা সময় চলতে থাকবে, তখন কি হবে, আপনার বডির প্রত্যেকটা সেল এফেক্টেড হবে, তাই না? কারণ ইনফ্লেমেশন তো এমন না যে কোনো একটা স্পেসিফিক জায়গায় হচ্ছে, পুরো বডিতেই হচ্ছে। হ্যাঁ, আর ওই যে কেমিক্যাল মিডিয়েটরস গুলো সেগুলো ব্লাডের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তাহলে পুরো শরীরের সবগুলো সেল এখানে এফেক্টেড হবে, প্রত্যেকটা জায়গায়। তাহলে কি হবে, প্রত্যেকটা জায়গায় যে সেলগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, অনেক সমস্যা হবে সেল যদি ড্যামেজ হয়। সো এই জিনিসটাই হচ্ছে ইনফ্লেমেশন। ওকে, সো সবাই কি বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি? এখন ধরুন আপনার ওভারিতে যদি সবসময় ইনফ্লেমেশন হতে থাকে, যে আপনার ওভারিতে এরকম ফাইটিং চলছে, ওভারির অবস্থা ভালো না, ইনফ্লেমেশন হচ্ছে, ওভারি সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, ওভারি সেলের মধ্যে আবার এগস আছে, তাই না? ওভারির ভিতরে এগস আছে, যে এগুলো বড় হয়ে সেটা ওভুলেট করবে, সেখান থেকে হচ্ছে জাইগোট ফর্মেশন হয়ে এমব্রিও হয়ে বেবি হবে, তাই না? সো ওই যে ছোট ছোট এক্সেলগুলো, ওগুলোর আশেপাশে যদি ইনফ্লেমেশন হতে থাকে, তাহলে কি সেই একটা কোয়ালিটি ভালো হবে? যেমন বললাম যে আপনার এলাকায় কার্ফিউ চলছে, ধরেন 1 বছর হয়ে গেছে কার্ফিউ চলছে, বা 2 বছর হয়ে গেল কার্ফিউ চলছে। এখন বাচ্চারা তো বড় হবে, যে এলাকায় যে বাচ্চারা আছে ওরা তো খাবার দাবার খেয়ে বড় হচ্ছে, কিন্তু ওরা স্কুলে যেতে পারছে না, বাইরে যেতে পারছে না, তাহলে এই বাচ্চাগুলোর কোয়ালিটি কি ভালো হবে? এই বাচ্চাগুলোর মেন্টাল হেলথ কি ভালো হবে? হবে না। হয়তো বয়সে বড় হয়ে গেল, কিন্তু ওদের লাইফের কোয়ালিটিটা ভালো হবে না, তাই না? অথবা ওদের যে পড়াশোনার কোয়ালিটি, মেন্টাল হেলথ, সেই জিনিসগুলো ভালো হবে না। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার ওভারিজ, যে আমাদের এগুলো হয়তো বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এদের কোয়ালিটিটা ভালো হচ্ছে না, বিকজ অফ দ্য ইনফ্লেমেশন ইনসাইড ওভারিজ। তো শুধু যে ওভারের ভিতরে ইনফ্লেমেশন হচ্ছে তা তো না, আপনার ইউটারাসের ভিতরে ইনফ্লেমেশন হচ্ছে। সো ইউটারাসের সেলগুলো যখন এরকম ইনফ্লেমেটেড থাকছে, ক্রনিক ইনফ্লেমেশনের মাধ্যমে ড্যামেজ থাকছে, হেলদি থাকছে না, তখন ইউটারাসের ভিতরে কনসেপশন কিভাবে হবে বা ইমপ্লান্টেশন কিভাবে হবে? তখন দেখা যায় যে বারবার মিসক্যারেজ হয়ে যায়, হ্যাঁ, কারণ ওই জায়গাটা হেলদি না, তাই না? ওখানে ইনফ্লেমেশন চলছে। সো তখন দেখা যায় যে ওই এমব্রিওটা তো আর্লি স্টেজে অনেক বেশি ডেলিকেট থাকে, তো ওই সময় মিসক্যারেজ হয়ে যায় বারবার, অথবা কনসিভ হয় না। হ্যাঁ, সো এই কারণগুলোর জন্য দেখবেন যে ফার্টিলিটি ট্রিটমেন্টগুলো ফেল করে। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ফার্টিলিটি ট্রিটমেন্ট নিয়েছেন, ওভুলেশন ইন্ডাকশন অর্থাৎ লেট্রোজল বা ক্লোমিফেন জাতীয় ওষুধ নিয়েছেন, অথবা আইওআই করেছেন, অথবা আইভিএফ করেছেন, হয়তো পাচ্ছেন, তাই না? তো মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এত ট্রিটমেন্ট নিচ্ছি, তারপর কেন আমার কনসিভ হলো না? বিকজ ওই যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে এদের উপর কাজটা কি করা হয়, এগুলোকে ইনজেকশন পুশ করা হয়, বা আপনি যখন মুখে ওষুধ খাচ্ছেন তখন এগুলো বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, অথবা ট্রিগার শট যখন দেওয়া হয় তখন ট্রিগার করে সেটাকে ওভুলেট করা হলো। কিন্তু শরীরের ভিতরে যদি ইনফ্লেমেশন চলতে থাকে, তাহলে তো কোয়ালিটিটা ভালো হবে। মানে যে আপনি বাচ্চাটাকে বড় করলেন, খাওয়া দাওয়া বড় করলেন, সে ফিজিক্যালি বড় হয়ে গেল, কিন্তু তাকে আপনি কোয়ালিটি এডুকেশন দিলেন না, তাকে আপনি কোয়ালিটি প্লে টাইম দিলেন না, একটা বাচ্চা যা দরকার সেই জিনিসগুলো দিলেন না, তাহলে তো বাচ্চাটার কোয়ালিটি ভালো হবে না, তাই না? সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার এগস অ্যাজ ওয়েল। যে ট্রিটমেন্টের মাধ্যমে হয়তো এগুলো বড় হয়ে গেল, ওভুলেশন হলো, কিন্তু আমি যদি ওভারির ভিতরে এনভায়রনমেন্টটা ভালো রাখতে না পারলাম, তাহলে তো সেই একটা হেলদি হবে না। একটু যদি হেলদি না হয়, আলটিমেটলি সেটা দিয়ে কনসেপশনের চান্সেস কমে যাবে, অথবা ইউটারাসটা যদি হেলদি না থাকে, তখন দেখা যাবে যে কনসেপশন হবে না, অথবা মাল্টিপল টাইমস মিসক্যারেজেস হবে। ঠিক আছে, যেখানে
করার পরে যখন তারা জিনিসগুলো মেনটেন করে তখন ইজিলি কনসিভ হয়ে যায়, অথবা যাদের মিসক্যারেজের ইস্যুস আছে, কনসিভ হয় মিসক্যারেজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি এরপরে মিসক্যারেজ হয়, বিকজ দে মেক দ্য এনভায়রনমেন্ট গুড। তো আমি কি বোঝাতে পেরেছি? অনেক সময় আমি ইনসুলিন রেজিস্ট্যান্স ইনফ্লামেশন এই জিনিসগুলো বোঝালাম, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু নো। হ্যাঁ, ওগুলো হয়তো বা বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এদের কোয়ালিটিটা ভালো হচ্ছে না বিকজ অফ দ্য ইনফ্লামেশন ইনসাইড ওভারিজ। হ্যাঁ, তো শুধু যে ওভারের ভিতরে ইনফ্লামেশন হচ্ছে তা তো না, আপনার ইউটারাসের ভিতরে ইনফ্লামেশন হচ্ছে। সো ইউটারাসের সেলগুলো যখন এরকম ইনফ্লামেটেড থাকছে, ক্রনিক ইনফ্লামেশনের মাধ্যমে ড্যামেজ থাকছে, হেলদি থাকছে না, তখন ইউটারাসের ভিতরে কনসেপশন কিভাবে হবে বা ইমপ্লান্টেশন কিভাবে হবে? তখন দেখা যায় যে বারবার মিসক্যারেজ হয়ে যায়। হ্যাঁ, কারণ ওই জায়গাটা তো হেলদি না, তাই না? ওখানে একটা ইনফ্লামেশন চলছে। তো তখন দেখা যায় যে ওই এমব্রিওটা তো আর্লি স্টেজে অনেক বেশি ডেলিকেট থাকে, তো ওই সময় মিসক্যারেজ হয়ে যায় বারবার, অথবা কনসিভই হয় না। হ্যাঁ, সো এই কারণগুলোর জন্যই দেখবেন যে ফার্টিলিটি ট্রিটমেন্টগুলো ফেল করে। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ফার্টিলিটি ট্রিটমেন্ট নিয়েছেন, ওভুলেশন ইন্ডাকশন অর্থাৎ লেট্রোজল বা ক্লোমিফেন জাতীয় ওষুধ নিয়েছেন, অথবা আইইউআই করেছেন, অথবা আইভিএফ করেছেন, হয়তো বা আছেন, তাই না? তো মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এত ট্রিটমেন্ট নিচ্ছি তারপরে কেন আমার কনসিভ হলো না? বিকজ ওই যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে এদের উপর কাজটা কি করা হয়, এগুলোকে ইনজেকশন পুশ করা হয়, বা আপনি যখন মুখের ওষুধ খাচ্ছেন তখন এগুলো বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, অথবা ট্রিগার শট যখন দেওয়া হয় তখন ট্রিগার করে সেটাকে ওভুলেট করা হলো, কিন্তু শরীরের ভিতরে যদি ইনফ্লামেশন চলতে থাকে তাহলে তো কোয়ালিটিটা ভালো হবে না। মানে ওই যে আপনি বাচ্চাটাকে বড় করলেন, খাওয়াই দাওয়ায় বড় করলেন, সে ফিজিক্যালি বড় হয়ে গেল, কিন্তু তাকে আপনি কোয়ালিটি এডুকেশন দিলেন না, তাকে আপনি কোয়ালিটি প্লে টাইম দিলেন না, একটা বাচ্চার যা যা দরকার সেই জিনিসগুলো দিলেন না, তাহলে তো বাচ্চাটার কোয়ালিটি ভালো হবে না, তাই না? সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার এগস অ্যাজ ওয়েল, যে ট্রিটমেন্টের মাধ্যমে হয়তো এগুলো বড় হয়ে গেল, ওভুলেশন হলো, কিন্তু আমি যদি ওভারির ভেতরে এনভায়রনমেন্টটা ভালো রাখতে না পারলাম তাহলে তো সেই একটা হেলদি হবে না। একটু যদি হেলদি না হয় আলটিমেটলি সেটা দিয়ে কনসেপশনের চান্সেস কমে যাবে, অথবা ইউটারাসটা যদি হেলদি না থাকে তখন দেখা যাবে যে কনসেপশন হবে না, অথবা মাল্টিপল টাইমস মিসক্যারেজেস হবে। ঠিক আছে, যে কারণে আমরা দেখেছি যে আমাদের অনেক ক্লায়েন্টস আমাদের 12 উইক প্রোগ্রাম অথবা আমাদের ক্র্যাক কোর্স করার পরে যখন তারা জিনিসগুলো মেনটেন করেন তখন ইজিলি কনসিভ হয়ে যায়, অথবা যাদের মিসক্যারেজের ইস্যুস আছে, যে কনসিভ হয় বাট মিসক্যারেজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি এরপরে মিসক্যারেজ হয় না, বিকজ দে মেক দ্য এনভায়রনমেন্ট গুড। হ্যাঁ, তো আমি কি বোঝাতে পেরেছি? অনেক সময় নিয়ে আমি ইনসুলিন রেজিস্ট্যান্স ইনফ্লামেশন এই জিনিসগুলো বোঝালাম, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু নো। ওকে, সো এখানে আমি এই জিনিসগুলো বলেছি যে ইনফ্লামেশন ইজ দ্য ইমিউন সিস্টেমস অ্যাটেম্প্ট টু ফাইট অফ এনিথিং দ্যাট পারসিস্টস অ্যাজ আ থ্রেট। আচ্ছা, এবার আপনারা বলুন তো যে আমি এবার আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, সবাই অ্যান্সার করবেন, যে এই যে আমি বললাম আমাদের শরীরে কোনো একটা টক্সিন ঢুকলো এন্ড সেই টক্সিনের এগেইনস্টে বডিতে ইনফ্লামেশন হচ্ছে, তো এই টক্সিনগুলো আসলে কি? এই টক্সিনগুলো আসলে কি, কোথা থেকে আমাদের শরীরে ঢুকলো, কিভাবে ঢুকলো? দেখি আপুরা কে বলতে পারে, মানে কোন টক্সিনের কথা বলছি আমরা? ফুড, এই ধরনের আপু সুন্দর বলেছেন। তারপর হেলদি ফুড, টয়লেট্রিজ, ইয়েস, হ্যাঁ, কসমেটিক্স, ইয়েস এক্স্যাক্টলি। তাহলে কি হচ্ছে আমাদের ফার্স্ট থিং হচ্ছে, হ্যাঁ সোহেল আপু সুন্দর বলেছেন, প্লাস্টিক, ইয়েস। সো ফার্স্ট থিং হচ্ছে যে আমাদের শরীরে ঢুকছে কিভাবে? খাওয়ার মাধ্যমে, তাই না? সো খাবার, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোর মধ্যে কিছু টক্সিক স্টাফ থাকছে, সেই জিনিসগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন করছে। হ্যাঁ, সো আমাদের প্রথম কাজ হবে খাবারের মধ্যে থেকে এই যে টক্সিন অথবা আনহেলদি স্টাফ যেগুলো আছে, যেগুলো ইনফ্লামেটরি স্টাফ স্পেশালি, সেই ইনফ্লামেটরি স্টাফগুলোকে রিমুভ করা, তাই না? কারণ ডেইলি বেসিসে কিন্তু আমরা এই জিনিসগুলো খাচ্ছি, যে কারণে ডেইলি বেসিসে আমাদের সব ইনফ্লামেশন চলছে। সেকেন্ডলি কসমেটিক্স, হ্যাঁ, কসমেটিক্স, টয়লেট্রিজ, হোয়াটএভার উই আর পুটিং অন আওয়ার স্কিন। হ্যাঁ, আপনি একটা ময়শ্চারাইজার ইউজ করছেন, আপনি হয়তো অনেক বেশি মেকআপ ইউজ করছেন, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু হার্মফুল কেমিক্যালস থাকছে, এই জিনিসগুলো কিন্তু স্কিনের মাধ্যমে আপনার বডিতে চলে যাচ্ছে। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ইউজ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, ন্যাচারাল স্টাফ ইউজ করতে হবে, যত কম ইউজ করা যায় এই জিনিস। হ্যাঁ, আচ্ছা, থার্ডলি হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেস কিন্তু আমাদের জন্য হার্মফুল, মেন্টাল স্ট্রেস। কারণ আমরা যখন অনেক বেশি স্ট্রেসে থাকি তখন আমাদের শরীরে ইনফ্লামেশন বেড়ে যায়, মানে স্ট্রেসের কারণে আমাদের বডিতে কিছু কেমিক্যালস রিলিজ হয়, বেড়ে যায়, ওগুলো আমাদের শরীরে ইনফ্লামেশনের মতো ইফেক্ট দেয়। স্ট্রেস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমাদের লাস্ট সেশনে। আজকে জাস্ট আমি বলে রাখলাম যে তাহলে ফুড, the cosmetics and toiletries or whatever we are putting on our skin and hair, scalp as well, also stress, এই জিনিসগুলো আমাদের মেজর ইনফ্লামেশনের সোর্স। সো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে, এটা আমাদের প্রথম কাজ। ওকে, সো আমাদের থার্ড পয়েন্টে দেখুন, the inflammation is also linked to insulin resistance, PCOS and infertility. এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটার একটা কারণ আমি জেনেটিক বললাম, এটা ছাড়া বডিতে যখন ক্রনিক ইনফ্লামেশন থাকে তখন সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, PCOS ডেভেলপ করে, and infertility। অনেক আছে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি নিয়ে সাফার করেন, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তাদের ক্ষেত্রে দেখা গেছে একটা বড় কারণ হচ্ছে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, তাদের বডিতে ইনফ্লামেশন অনেক বেশি। এখন ইনফ্লামেশন সবসময় আমরা মেজার করি না, ফার্টিলিটি ট্রিটমেন্টের আগে সিআরপি বা ইনফ্লামেশনের কিছু মার্কার আছে যেগুলো দেখা যায়, সেগুলো সাধারণত আমরা দেখি না, অথবা অনেক সময় মার্কারও আসে না, বোঝা যায় না। হ্যাঁ, সো যে কারণে আমরা সেটাকে নাম দিই আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, বাট ম্যাক্সিমাম আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি আসলে ইনফ্লামেশনের কারণে হয়। আচ্ছা, সো এখানে আমি একটা হার্ভার্ডের একটা স্টাডির লিংক দিয়েছি, লিংকটা এখন শো করতে পারবো না, আমি হয়তো বা লিংকটা আপনাদেরকে আমি শেয়ার করে দিব, আপনারা এই স্টাডিটা দেখতে পারেন। তো এই স্টাডিটা দেখা হচ্ছে যে ইনফ্লামেশন কন্ট্রিবিউট ইনফার্টিলিটি, অর্থাৎ ইনফার্টিলিটি ইনফ্লামেশনের রোলটা কি, দিস ইজ নট আ পিসিওএস। ঠিক আছে, মানে যারা ইনফার্টিলিটি নিয়ে সাফার করছে তাদের বডিতে আসলে ইনফ্লামেশন কতটুকু সেটা দেখার জন্য স্টাডিটা করা হয়েছিল। তো এটা হচ্ছে স্টাডির রেজাল্ট, এটা আমি এখানে এই স্লাইডে নিয়ে এসেছি। তো দেখা যাচ্ছে যে রিস্ক অফ ইনফার্টিলিটি ইজ হায়ার ইন কন্ডিশনস মার্কড বাই ইনফ্লামেশন, মানে শরীরের যে কন্ডিশনগুলোতে ইনফ্লামেশন হয়, তো দেখা যাচ্ছে সেগুলোতে, সেই ডিজিজগুলোতে ইনফার্টিলিটি রেট হায়ার, যেমন যেগুলো ইনফেকশন, এন্ডোমেট্রিওসিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই জিনিসগুলো। And body wise inflammation may affect the ovaries, uterus, cervix and placenta in infertility. তো যে কথাটা আমি একটু বলছিলাম যে শুধু যে PCOS মানে শুধু এদের সমস্যা থাকে, আপনার যখন ইনফ্লামেশন থাকবে, যাদের PCOS আছে তাদের তো হাই ইনফ্লামেশন আমরা অলওয়েজ পাই, PCOS ছাড়াও ইনফ্লামেশন থাকে। সো এই যে ইনফ্লামেশন যাদের বডিতে অনেক বেশি, তাদের কিন্তু এদের কোয়ালিটি খারাপ হয়, ইউটারাসের কন্ডিশন খারাপ থাকে, সার্ভিক্সের অবস্থা খারাপ থাকে, এন্ড যখন কনসিভ হয়ে যায় তখন দেখা যায় প্লাসেন্টার মধ্যে ইনফ্লামেশন থাকে, তো তখন দেখা যায় যে মিসক্যারেজ হয়ে যায়, মিসঅ্যাবর্শন হয়ে যায়। হ্যাঁ, সো এই যে বডি ওয়াইজ সিস্টেম ইনফ্লামেশন এটা আমাদের কমিয়ে আসতে হবে। এন্ড লাস্ট ফাইন্ডিংটা হচ্ছে যে women with infertility who have had IVF and followed an
anti-inflammatory diet tended to have higher rates of successful pregnancy than women who did not follow the diet. So যারা IVF ট্রিটমেন্টে গেছে এবং একটা anti-inflammatory diet ফলো করেছে তাদের মধ্যে প্রেগন্যান্সির সাকসেস রেটটা বেশি ছিল। তাহলে আমরা যদি ফার্টিলিটি ইমপ্রুভ করতে চাই, PCOS কে কারেক্ট করতে চাই, অথবা অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, এই জিনিসগুলো যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে আমরা যারা বাংলাদেশ অরিজিন আছি আমাদেরকে অবশ্যই একটা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ইনসুলিন রেজিস্ট্যান্ট লাইফস্টাইল ফলো করতে হবে। ঠিক আছে? সো আমাদের লাইফস্টাইলটা কিরকম হবে? এখানে যেন আমরা ইনফ্লামেশনকে ফাইট করতে পারি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে ফাইট করতে পারি, এরকম একটা লাইফস্টাইল আমাদের থাকবে। আচ্ছা, সো এই লাইফস্টাইলটার কম্পোনেন্টস কি? ডায়েট, সাপ্লিমেন্টস, ফাস্টিং, এক্সারসাইজ, এনভায়রনমেন্ট, স্লিপ, স্ট্রেস রিডাকশন এবং হেলদি মাইন্ডসেট। এই সবগুলো জিনিস থাকতে হবে। ডায়েটটা আমি এখানে স্পেসিফিক্যালি মার্ক করেছি বিকজ দিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আদার ওয়ান্স, বাট অন্য জিনিসগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, সো এখন আমরা চলে আসবো যে ইনফ্লামেশন এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করে কার। হ্যাঁ, তো প্রথমেই আসবে যে রিফাইন্ড কার্ব, ইনফার্টিলিটি, এই জিনিসগুলোকে যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে আমরা যারা বাংলাদেশ অরিজিন আছি আমাদেরকে অবশ্যই একটা অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ইনসুলিন রেজিস্ট্যান্ট লাইফস্টাইল ফলো করতে হবে। ঠিক আছে? সো আমাদের লাইফস্টাইলটা কিরকম হবে? এখানে যেন আমরা ইনফ্লামেশনকে ফাইট করতে পারি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে ফাইট করতে পারি, এরকম একটা লাইফস্টাইল আমাদের থাকবে। আচ্ছা, সো এই লাইফস্টাইলটার কম্পোনেন্টস কি? ডায়েট, সাপ্লিমেন্টস, ফাস্টিং, এক্সারসাইজ, এনভায়রনমেন্ট, স্লিপ, স্ট্রেস রিডাকশন এবং হেলদি মাইন্ডসেট। এই সবগুলো জিনিস থাকতে হবে। ডায়েটটা আমি এখানে স্পেসিফিক্যালি মার্ক করেছি বিকজ দিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আদার ওয়ান্স, বাট অন্য জিনিসগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, সো এখন আমরা চলে আসবো যে ইনফ্লামেশন এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করে কার। হ্যাঁ, তো প্রথমেই আসবে যে রিফাইন্ড কার্বোহাইড্রেটস such as white bread and pastries, অর্থাৎ যে কোনো হোয়াইট জিনিস, একদম হোয়াইট, সেটাই হচ্ছে রিফাইন্ড। হ্যাঁ, যেমন হোয়াইট ব্রেড, হোয়াইট রাইস, হ্যাঁ, হোয়াইট সুগার, এই জিনিসগুলো সব রিফাইন্ড কার্বোহাইড্রেটস। সো যে কোনো জিনিস রিফাইন্ড থাকে সেটা আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করে, টু সাম এক্সটেন্ট ইনফ্লামেশন করে। হ্যাঁ, দেন হচ্ছে ফ্রাইড ফুডস, ডিপ ফ্রাইড ফুডস কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে। সোডা এন্ড আদার সুগার সুইটেন্ড বেভারেজেস, প্রসেসড মিট, প্রসেসড অয়েল, মার্জারিন, শর্টনিং এন্ড লার্ড। এই যে শর্টনিং কোথায় থাকে? শর্টনিং থাকে হচ্ছে যে আমরা চকলেট খাই, এগুলোর মধ্যে কিন্তু শর্টনিং ইউজ করা হয়। হ্যাঁ, দেন হচ্ছে প্যাকেজড ফুড উইথ প্রিজারভেটিভস, এই যে বিস্কিট, চিপস, জ্যাম, সস, ডিপস, হ্যাঁ, এই জিনিসগুলোর মধ্যে প্রিজারভেটিভস থাকে। তো দেখা যায় এই প্রিজারভেটিভ প্যাকেজগুলোর মধ্যেও ইনফ্লামেটরি কম্পোনেন্টস থাকে। আর ট্রান্স ফ্যাট থাকে, ট্রান্স ফ্যাট ইজ ভেরি আনহেলদি, যেমন বিস্কিট, চিপস, এই জিনিসগুলো একদম ট্রান্স ফ্যাট দিয়ে ভরা। দেন হাই কার্বোহাইড্রেটস ট্রিগার আয়া। হ্যাঁ, এটা আমি কিন্তু একটু বড় করে দিয়েছি। তো দেখুন, আপনি যদি হেলদি কার্বোহাইড্রেট খান অনেক বেশি পরিমাণে, সেটাও ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করবে। যেমন ধরুন ওটস, এখন তো সবাই খুব ওটস খেতে পছন্দ করে, যে ওটস ইজ ভেরি হেলদি, তাই না? অথবা ব্রাউন রাইস, ঠিক আছে, ব্রাউন রাইস ইজ ভেরি হেলদি, ব্রাউন রাইস খাবো বেশি। আপনি যদি ব্রাউন রাইস অনেক পরিমাণে খান, হ্যাঁ, ইভেন ইফ ইটস হেলদি, বাট আপনি যদি বেশি পরিমাণে খান, এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করবে। অর্থাৎ হেলদি কার্বোহাইড্রেট যদি আপনি অতিরিক্ত খান, অনেক বেশি খান, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করবে। দ্যাটস ওয়াই কার্বোহাইড্রেট আপনাকে লিমিটেড রাখতে হবে। ঠিক আছে? হেলদি কার্বোহাইড্রেট আপনাকে লিমিটেড রাখতে হবে, অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের ডায়েটটা হবে লো কার্বোহাইড্রেট। ওকে, সো এখানে আমি আরেকটা লিস্ট নিয়ে এসেছি, এলিমিনেশন ডায়েট, ফুডস টু অ্যাভয়েড। তো এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, সো এটা আমি এক্সপ্লেইন করবো যে কোনটা কেন অ্যাভয়েড করতে হবে। তো এই লিস্টটা একদম সবাইকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? একদম মুখস্থ মনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমার খাওয়া যাবে না। হ্যাঁ, তো প্রথমে আসবে কমার্শিয়াল ডেইরি অ্যান্ড পোল্ট্রি। তো কমার্শিয়াল ডেইরি অ্যান্ড পোল্ট্রি কেন? কারণ হচ্ছে কমার্শিয়াল ডেইরি অ্যান্ড পোল্ট্রিতে কি আছে? অনেক বেশি হেভি মেটালস আছে অ্যান্ড হরমোনস আছে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে কমার্শিয়ালি যে ডেইরি পোল্ট্রি, স্পেশালি ডেইরি বলতে কি গরুর দুধ বোঝানো হচ্ছে, আর পোল্ট্রি বলতে হচ্ছে মুরগিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, সো চিকেন অ্যান্ড কমার্শিয়ালি যে ডেইরি প্রোডিউসিং যে গাভীগুলো আছে, সেগুলোতে কি হয় যে ওরা প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন ইনজেক্ট করে, ওরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স ইনজেক্ট করে অ্যান্ড আদার হরমোনস ইনজেক্ট করে, যেন এগুলো তাড়াতাড়ি বড় হয়, গ্রোথ প্রমোটার ইউজ করা হয় যেন তাড়াতাড়ি বড় হয়। অ্যান্টিবায়োটিক্স একদম দেখা যায় যে এই ছোট চিকেনগুলো, চিকেন কিন্তু খুব সেন্সিটিভ। হ্যাঁ, মুরগি কিন্তু খুব সেন্সিটিভ, এরা দেখা যায় অল্প একটু টেম্পারেচার চেঞ্জ, অল্প একটু সাথে মরে যায়। তো দেখা যায় যেগুলো ফার্ম করা হয়, ফার্ম বেসড যেসব চিকেন আছে, ওগুলোকে একদম ডে 1 থেকে অ্যান্টিবায়োটিক দিতে থাকে, অসুস্থ থাকুক না থাকুক, অ্যান্টিবায়োটিক আর গ্রোথ প্রমোটার উপর রাখে। যে কারণে দেখা যায় একটা চিকেন ন্যাচারালি যেখানে 2 মাসে যতটুকু বড় হতো, গ্রোথ প্রমোটার, অ্যান্টিবায়োটিক্স সবকিছু মিলিয়ে, স্পেশালি গ্রোথ প্রমোটার, এগুলো দেখা যায় 1 মাসে বড় হয়ে যায়। তো তখন ওরা তাড়াতাড়ি সেল করে দিতে পারে, দে হ্যাভ হায়ার প্রফিটস। তো ফিডগুলো দেওয়া হয় খারাপ, চিকেনকে যে ফিডগুলো দেয়, দেখা যায় ওই ফিডের মধ্যে প্রচুর পরিমাণে হেভি মেটালস থাকে, হার্মফুল স্টাফ থাকে। হ্যাঁ, তো যে জিনিসগুলো দেওয়া হয় ন্যাচারালি, এগুলোকে তো বড় করা হয় না। হ্যাঁ, তো তখন দেখা যায় যে ওই যে পোল্ট্রি, চিকেন বা এগুলো এরকম একটা পরিবেশে বড় হয়, অথবা একদম বদ্ধ অবস্থায়, মানে ফার্ম টার্মের ছবিটা আপনারা দেখেছেন সবাই। সো এরকম বদ্ধ অবস্থায় যখন বড় করা হয় এই চিকেনগুলো, এদের মধ্যে অনেক অসুস্থতা থাকে, এদের নিজের কোয়ালিটি তখন ভালো থাকে না, এবং এই যে অ্যান্টিবায়োটিক্স বলেন বা গ্রোথ প্রমোটার বলেন, এগুলো একটা অংশ কিন্তু রান্নার পরেও থেকে যায় এবং সেগুলো আমাদের বডিতে চলে আসে। হেভি মেটালস তো অ্যান্টিবায়োটিক এন্ড গ্রোথ প্রমোটার কিছুটা নষ্ট হয়ে যায় রান্নার পরে, আবার কিছু রেসিডিউ থেকে যায়, বাট হেভি মেটালস কিন্তু নষ্ট হয় না। হেভি মেটালস কিন্তু রান্নাতেও নষ্ট হয় না, হেভি মেটালস আমাদের বডিতে চলে আসে। হ্যাঁ, হেভি মেটালস যেমন ধরেন লেড। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের বডিতে চলে আসে, এগুলোর কারণে কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশন হয়, অলসো ক্যান্সার। যে বাংলাদেশে যে কি খারাপ অবস্থা ক্যান্সারের, আমরা যদি কখনো হসপিটালে যান তাহলে দেখবেন যে হসপিটালে 5টা কেবিনের মধ্যে দেখবেন একটা ক্যান্সারের রোগী, ইভেন মোর দ্যান দ্যাট। আমি যখন প্রথম ইন্টার্নশিপ শুরু করি, আমি সার্জারি ডিপার্টমেন্টে আমার কাজ শুরু হয়, দেখলাম খালি ক্যান্সারের রোগী, 10টা রোগীর মধ্যে 8টা ক্যান্সার, এরকম অবস্থা। সো বাংলাদেশে এরকম খারাপ অবস্থা কেন? বিকজ অফ দিস, যে আমাদের খাবার দাবার খুবই অ্যাডাল্টারেটেড, মানে সবকিছু খারাপ জিনিস। এনিওয়েজ, তো আমরা কি করবো? আমরা অর্গানিক এগ এন্ড চিকেন আমরা চুজ করবো। তো আনফরচুনেটলি অর্গানিক কোনো খাবারকে অর্গানিক বলতে হলে যে রুলসগুলো ফলো করতে হয় সেটা বাংলাদেশে সম্ভব না। তো বাংলাদেশে কারণে দেখবেন কি অর্গানিক এগ অথবা অর্গানিক চিকেন বলবেন, হ্যাঁ, তারা কি বলবে? সেফ এগ অথবা সেফ চিকেন বলবে। হ্যাঁ, তো আমি একটা কয়েকটা সোর্স থেকে আমি চিকেন এগ নিই। তো ওরা যেটা করে যে ওরা মোটামুটি একটু ফ্রি রেঞ্জ ভাবে চিকেনগুলোকে বড় করে, মানে একটু খোলামেলা পরিবেশে বড় করে। অলসো হচ্ছে দে ক্লেম টু গিভ সেফ ফিড, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক দিবে না, গ্রোথ প্রমোটার দিবে না, ফিড যেটা দেয় সেটা ভালো ফিড দেয়। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা সোর্স অলরেডি বাংলাদেশে আছে, যেমন খাস ফুড, সি ফুড, অর্গানিক চিকেন। হ্যাঁ, অর্গানিক চিকেন ইনামি ওদের পেজ আছে, দেন সরোবর। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা পেজ আছে। তো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আপনারা যেরকম থেকে নিতে পারেন বা ন্যাচারালি দেখতে পারেন। এছাড়া আরো একটা পেজ আছে যারা পাহাড়ি এলাকা থেকে নিয়ে আসে চিকেন। হ্যাঁ, সো কোনটা অথেন্টিক একটু দেখে আপনারা সেই জায়গাগুলো থেকে নিতে পারেন। বাট আমার কথা হচ্ছে যে আপনারা কম খাবেন কিন্তু ভালো খাবেন। হ্যাঁ, সো এই জায়গাটা আপনারা ইনভেস্ট করবেন ইনশাআল্লাহ। আর যারা দেশের বাইরে আছেন তাদের জন্য অর্গানিক পাওয়াটা ইজিয়ার, যদিও হালাল প্লাস অর্গানিক এটা ডিফিকাল্ট, তাই না? তো একটু চেষ্টা করতে হবে, খুঁজলে সোর্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সো এরপর আসছি সয় অ্যান্ড সয় প্রোডাক্টস। তো সয় প্রোডাক্টস যেটা করে, সয় হচ্ছে আমাদের বডিতে একটা এস্ট্রোজেন লাইক ইফেক্ট দেয়। সয় ইজ ফাইটোস্ট্রোজেন, আমাদের বডিতে এস্ট্রোজেন লাইক ইফেক্ট দেয়। সো বডিতে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স করতে পারে। যে কারণে সয় প্রোডাক্টস যেমন টোফু, সয় চাঙ্ক বা সয়াবিন অয়েল, এই জিনিসগুলো আমরা বাদ দিই। আর রিফাইন্ড সুগার, ডেফিনেটলি রিফাইন্ড সুগার আমরা বাদ দিব। সো একদম হোয়াইট সুগার যেটা সেটা আমরা বাদ দিব। আমরা ট্রাই করবো সুগার জিনিসটা বাদ দিতে।
ন্যাচারাল অল্টারনেটিভ যদি আমরা চাই, হয়তো একটু হানি ইউজ করা যেতে পারে, একটু গুড় ইউজ করা যেতে পারে, দ্যাট শুড বি অলসো ভেরি মিনিমাম। হ্যাঁ, বাট একদম সুগার যেটা প্লেন সুগার সেটা আমরা বাদ দিব, স্পেশালি রিফাইন্ড অর হোয়াইট সুগার সেটা আমরা 100% বাদ দেবো। কারণ এই যে চিনিগুলো একদম সাদা হয়ে যায়, সাদা কিভাবে হয় বলো তো? মানে এত সুন্দর সাদা ফকফকা বা লবণ, কি সুন্দর সাদা ফকফকা। হ্যাঁ, বাট এই লবণ চিনি এগুলো অ্যাকচুয়ালি এরকম সাদা ফকফকা না। হ্যাঁ, এগুলো এত সুন্দর সাদা কিভাবে হয়? কারণ এগুলো অনেক বেশি ওরা যে রিফাইন করে, রিফাইন প্রসেসের মধ্যে অনেক সময় ব্লিচ ইউজ করে, কেমিক্যাল ইউজ করছেন, এটি